আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মহাপরিকল্পনা নেওয়া হয়। 2011 সালেই রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। তারেক রহমানের সাথে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে আলোচনা। বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামায়াত। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে 3 জন আইনজীবী নিয়োগ। 15 জানুয়ারি সিএমএম আদালতে শুনানির দিন ধার্য। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। 9 দিনব্যাপী উৎসবে মিডিয়া পার্টনার চ্যানেল আই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। 2014, 18 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে সেজন্য মহাপরিকল্পনা করা হয়েছিল 2011 সালে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা। প্রহসনের নির্বাচনকে জায়েজ করতে হত্যা, গুম, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, মিথ্যা মামলা সহ সব অনৈতিক কার্যক্রমের অনুমোদন ছিল শীর্ষ মহলের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিটিগুলোর মধ্যে সবশেষে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেয়া 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগের পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়ে নির্বাচনে অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্বাচনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে বিরোধী প্রার্থী ও কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, গ্রেফতার, গুম, জাল ভোট প্রদান, আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা, ইভিএমকে নিজেদের মতো করে ব্যবহার, একতরফাভাবে সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে রাখার জন্য। 2014, 2018 আর 2024 ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল।
তদন্ত কমিটির প্রধান বলেন, পরপর 3টি ভুয়া নির্বাচনের কারণে দেশের গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে। It was the end of democracy in Bangladesh. হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রস ফায়ার। তারপরে এই যে এই গুমের কালচারটা আগে ছিল না, এটা শুরুই হলো ইলেকশন জেতার জন্য, এবং ইলেকশন কেন্দ্র করে এটা বিরাট একটা পাওয়ার একটা কায়দা, যে একটা এন্টায়ার দেশকে হাইজ্যাক করে নেওয়া, এটা তো স্ট্র্যাটেজি ছিল, আলটিমেট স্ট্র্যাটেজি। রিপোর্টে সময়ের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে ব্যাপক অনিয়মের নির্বাচনের তদন্ত করতে যে সময় দেওয়া হয়েছে তা বেশ কম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে 3টি কারণ উল্লেখ করেছে তাতে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনোভাবে সঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মিথিলা নাজনীন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও একবার নাকচ করে দিলেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দলের পাঠানো রিপোর্টে মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ তার সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ আসরে কিভাবে অংশ নেবে, বা সমর্থকরা দেশের জার্সি পরে স্বস্তিতে মাঠে বসে খেলা দেখতে পারবে না, এমন পরিস্থিতিতে খেলা সমীচীন নয় বলেই মত তার। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে আসেন। অনুষ্ঠেয় আসন্ন সাফ ফুটবল নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতে শুধু ফুটবলের জন্য ব্যবহার হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মতো করে কাগজের রায় লিখে দেওয়া হয়েছে, এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার, পুরো রেকর্ড থাকা দরকার। জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024-এর তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। মানুষ অসহায়ের মতো তাকিয়ে
তাকিয়েছিল, কিছু করতে পারেনি। জনগণ যেন অন্তত কিছুটা স্বস্তি পায়, সেজন্য যারা জড়িত ছিল তাদের চেহারা সামনে আনতে হবে। কারা করলো, কিভাবে করলো তা জানতে হবে। ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত চিঠির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিসিবি জানিয়েছে, টাইগারদের ম্যাচের নতুন করে ভেন্যু পরিবর্তন হলেও সেটি এখনও অফিসিয়ালি বিসিবির কাছে আসেনি। বোর্ড সেটির অপেক্ষায় রয়েছে এবং সে চিঠি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আবেদন দেন আদালত। আগামী 10ই ফেব্রুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। তবে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাসহ 5টি অভিযোগ আনা হয়। এতে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে হওয়া ফোনালাপে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সংক্রান্ত বক্তব্য কারফিউ চলাকালে হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করার কথাও বলেছিলেন দুই আসামি। যদিও এর সাথে দ্বিমত পোষণ করে আসামিপক্ষের আইনজীবী বলেছিলেন, 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উস্কানি দিয়েছেন এমন কোনো প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ হওয়া নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন। চট্টগ্রামের একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ট্রি ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ট ট্রি ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ট্রি ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা তার জন্য সম্মানের বিষয়। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী। তার স্ত্রী এবং তিনি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে তাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026।
গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে কোন আসন থেকে তিনি চূড়ান্ত মনোনয়ন পাবেন সে বিষয়ে আলাপ হলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি উন্নতি হয়নি। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি তো করতে পারেনি, বরঞ্চ অনেকে ভয় পায় যে সবাই তো সরকারের নিরপেক্ষতারই প্রশ্ন করছে। তো এইটা যদি এমন জায়গায় যে তারা শেষ পর্যন্ত এই অজুহাত তুলে সরকারের উপর দায় চাপিয়ে নিজেরা নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলে, তাহলে তো খুবই মুশকিল। বোঝাপড়া কোনো নির্বাচন দেখতে চায় না জামাতে ইসলামী, বোঝাপড়া হবে জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। রাজধানীতে প্রায় 400 অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে জামাতের মতবিনিময় সভায় একথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় জামাতের আমির সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের জন্য অবসরপ্রাপ্ত সব সামরিক কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। নির্বাচনের ঠিক 1 মাস আগে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। সোমবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রায় 400 অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, ক্ষমতায় যেই আসুক দেশের মানুষের ঐক্যের বিকল্প নেই। আমরা সবাই মিলে ঐক্য নিয়ে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে এই বাংলাদেশ উপহার দিয়ে যাব। আমরা যেটা নিয়েছি সেটা আমাদেরকে এখন রিটার্ন করার সময়, এখন আরামাসে থাকার সময় না, ঋণটাকে ফেরত দিতে হবে জাতির কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। বলেন, কোনো বেসামরিক ব্যক্তি মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়নি। ৭১-এর মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি, হয়েছে আপনাদের মুখ দিয়ে। আপনাদেরকে স্যালুট। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের, তারাই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। জামাতের আমির বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মেকানিজম করার চেষ্টা করে তাহলে তারাও দেশ থেকে পালাতে বাধ্য হবে। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে অবসরপ্রাপ্ত সব সামরিক কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের মাধ্যমে 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। পরের পর্বে জামায়াতের আমির সাবেক সামরিক কর্মকর্তাদের বক্তব্য শুনেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় 3 জন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। মামলা চার্জশিটে গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী 15 জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য 3 আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র আইনজীবী আব্দুস সোবাহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুলকে নিয়োগ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। সোমবার সকালে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতের কাছে এ মামলায় নিয়োগপত্র আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। শুনানি শেষে আইনজীবীরা জানান, মামলার চার্জশিট নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব। স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব
নাকি আরও অন্য কোনো সিদ্ধান্ত নিব 15 তারিখে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার। 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। আমরা এই জিনিসটা পর্যালোচনাকারে দেখব, আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। ওসমান হাদি হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার 17 জনের মধ্যে 9 জন জবানবন্দি দিয়েছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এক দশক পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা মামলা শুরু হয়েছে। সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের আদালতে মামলার শুনানি শুরু হয়। আগামী 3 সপ্তাহ চলবে শুনানি। 2017 সালে জাতিসংঘ রোহিঙ্গা গণহত্যা অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করে। ওই তদন্ত প্রতিবেদন অনুসারে সেনাবাহিনীর এই অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। রোহিঙ্গা গণহত্যা মামলার প্রধান তদন্তকারী নিকোলাস কৌজিম্যান বলেছেন, গণহত্যার প্রকৃত সংজ্ঞা কি, কিভাবে গণহত্যা সম্পর্কিত অভিযোগের সত্যতা প্রমাণ করা যায় এবং কিভাবে এ ধরনের অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করা যায়, এসবের নিষ্পত্তিতে এই মামলা একটি নজির হয়ে থাকবে। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তে বাংলাদেশের ভেতরে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল 10টায় টেকনাফ উপজেলা হোয়াইকং ইউনিয়নের লম্বা বিল সীমান্তের নাফ নদী শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু হানিফ পেশায় মৎস্যজীবী। তার বাবা ফজল করিম জানান, সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে ওঠা শাহজাহানের দ্বীপে আবু হানিফ মাছ ধরতে যায়। নদীতে নামলে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পাটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। আরকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে বলে ধারণা। আহত আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। হোয়াইকং পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। শ্রম আইনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিতেই দেশের টেকসই অগ্রযাত্রা সম্ভব বলেছেন বিশিষ্টজনেরা। শ্রমিক ইশতেহার নিয়ে রাজধানীতে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সম্মেলনে বক্তারা শ্রমিকের শোভন ও মর্যাদাপূর্ণ কাজের অধিকার নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। এ সময় তারা শ্রমিক ইশতেহার বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে আলোচনায়। সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিলস। The government will have an opportunity to signal its ambition to close the complaint in the near future. Here I think it's quite clear that there are still a number of remaining issues that still need to be addressed, set out in the government's roadmap, but also set out very clearly in this manifesto. কিন্তু আমার নিজের দেশের লোকেরা যদি ইনভেস্ট না করি, তাহলে ফরেন ইনভেস্টররা কেন ভাববে যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করা লাভজনক? এবং সেই আমাদের নিজের দেশের ইনভেস্টমেন্ট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এখানে আলোচিত হয়েছে, যে মালিক এবং শ্রমিকের মধ্যে যে একটা সম্পর্ক। মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন। দর্শকরা বলছেন, উৎসবের মাধ্যমে বড় পর্দায় অন্যান্য দেশের ছবি উপভোগ করতে পারছেন তারা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। আলোকিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার অনুষ্ঠিত হয়েছে 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা সমাপনী আয়োজন, যেখানে সিনেমা নির্মাণে নারী নির্মাতা ও কলাকুশলীরা প্রাধান্য পেলেই নারী সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে, এমনটাই জানান আলোচকরা। যারা এখানে ফিল্ম মেকিংয়ের পড়াশোনা করছে তারা যাতে ওখানে গিয়ে কিছুটা আরও
শর্ট কোর্স করতে পারে 6 মাস 1 বছরে, যাতে টেকনিক্যালি আরও বেশি সাউন্ড ফিল্ম মেকিং করতে পারে। আমি দেখলাম এই ফেস্টিভ্যালের একটা উইক লং ইয়ে ছিল যে জাস্ট ফোকাসিং অন চাইনিজ ফিল্ম, তা সেটা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তা আমার মনে হয় চায়নার সাথেও আমাদের একটা বড় রকমের একটা কোলাবোরেশন হতে পারে। আগ্রহ নিয়ে উৎসবের ভেন্যুগুলোতে সিনেমা উপভোগ করার কথা জানিয়েছেন দর্শকরা। আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং বিভিন্ন দেশের সিনেমা এক্সপ্লোর করার মাধ্যমে একটা নতুন অভিজ্ঞতা হলো। ধরনের ফেস্টিভ্যাল যেন সামনের দিকে আরও ভালো ভালো আরও কিছু ফিল্ম আসে। Film selection is interesting. We get to see a lot of films from different regions that I didn't get a chance to watch in my own country. So yeah, great. 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের বৃহত্তম বেসরকারি বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে বলে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 500% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে। অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর 5 কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে তার মধ্যেই এই যোগাযোগ এগুচ্ছে বলে জানা গেছে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারত, চীন ও ব্রাজিল ছাড়াও আরও কয়েকটি দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদ সংস্থা INNS হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে তারা ভারতকে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেবে, তবে এর নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকবে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি বন্য হাতির হামলায় 9 দিনে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। পশ্চিম সিংভূম জেলার চাইবাসা ও কোলাহান বনাঞ্চলে 1 থেকে 9 জানুয়ারির মধ্যে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বনকর্মীও রয়েছেন। বন বিভাগ জানিয়েছে হাতিটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। 100-এরও বেশি বনকর্মী নিয়ে তল্লাশি অভিযান চলছে এবং পুরো এলাকা হাই অ্যালার্টে রাখা হয়েছে। বন কর্মকর্তারা বলেছেন হাতিটি তরুণ ও দ্রুত স্থান পরিবর্তন করে তাকে শনাক্ত করা কঠিন হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রজননকালীন উত্তেজনার কারণে হাতিটি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। নিহতদের পারিবারিক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে তীব্র শীত ও ঘন কুয়াশার কবলে পড়েছে মেহেরপুরের বোরো বীজতলা। এই অবস্থায় বোরো ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বীজতলায় পচন ধরেছে। ঘন কুয়াশা ও ঠান্ডা অব্যাহত থাকলে এবার চারা সংকটে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হবার শঙ্কা দেখা দিয়েছে। বীজতলা রক্ষায় পলিথিন ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় এবছর তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বীজতলার চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা বলছেন প্রতি কাঠা জমি বীজতলার লিজ, ধানের বীজ, সার, সেচ, লেবার খরচ মিলে অন্তত 3 থেকে 4 হাজার টাকা খরচ হচ্ছে। ধানের চারা কিনে রোপণ করতে হলে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাবে, ফলে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এই কারণে প্রচুর পরিমাণে এবার ধানের আয় মানে ধান লাগানো কম হবে। 4 কাঠা ভুঁই 4,000 টাকা দিয়ে কিনি চারা দিতে হয়েছি, সেই চারাতে আমার ভুঁই হবে না। ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না বলছে কৃষক। নিজ নিজে 1 কাঠা জমির ওপরে 1,000 টাকা, 2 বিঘা ধান লাগাবো, চারার যে অবস্থা, এই অবস্থাতে তো চারা হইল না, ধান কোথায় কি করে লাগাবো? ধানের চারা সবই একই অবস্থা, ভালো নেই। এই চারাটা যা দেখা যায় যে একই কেস, মানে মাঠকে মাঠ। এই ঠান্ডাতে চারা সব নষ্ট হয়ে গেছে, সব এলাকাতে চারা নষ্ট হয়ে গেছে। এই জমিটায় কিছু ভালো আছে। ভালো চারা পেতে নানান ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা প্রতিদিন যদি এরকম ঠান্ডা অবস্থা বিরাজ করে, প্রতিদিন বিকাল 3টা থেকে সকাল 10টা পর্যন্ত তাদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখবে। এছাড়া ভোরবেলা পলিথিন সরিয়ে
যদি শিশির বিন্দু থাকে সেটা ঝরিয়ে ফেলার ব্যবস্থা করবে। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবছর 19,400 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। টানা মৃদু শৈত্যপ্রবাহ দেখা মিলছে না সূর্যের। শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। হেডলাইট চালিয়ে চলছে দূরপাল্লার পরিবহন, বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। চরম দুর্ভোগে দরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেখা নেই সূর্যের, কুয়াশায় ঢাকা পুরো জনপদ। হাড় কাঁপানো তীব্র শীতে স্থবির জেলার জীবনযাত্রা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ঠান্ডা দেখি নাই, ডিউটি করতে তো কষ্ট হয়ে যেতে হবে। শৈত্যপ্রবাহের কারণে বাচ্চারা শিশুদের প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। আগে 8টায় দোকানদারি করতাম বা 9টায়, এখন যাইতে যাইতে 12টা 1টা বাজে যায়। সময়ের সাথে সাথে কমছে জেলার তাপমাত্রা, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত বছরের তুলনায় শীতের তীব্রতা ধীরে ধীরে আরো বাড়ছে, তবে ঘন কুয়াশা আরো অনেকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান শীতার্তদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই সূচক 2 পয়েন্ট বেড়ে 4,942 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। এদিন হাতবদল হয়েছে 393টি কোম্পানির 352 কোটি 49 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 59 কোটি 79 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 140টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। রাজধানী দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী নীলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলন মল্লিককে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, নীলি অনৈতিক প্রস্তাবে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে মিলন। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার ভাড়া বাসায় শনিবার দুপুরে 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নির্মমভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুরে নীলির বাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আবার বাসায় প্রবেশ করে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নীলি অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে তাকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মিলন। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। আলমারি ও ওয়ার্ড্রপের তালা ভেঙে বাসা থেকে 5 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুটের ঘটনারও তদন্ত করা হচ্ছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে, তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কী করেছো, বাট এই ব্যাপারে তিনি সদুত্তর দেন নাই। এটা বিস্তারিত তদন্তে আসল তথ্যটা বের হয়ে যাবে। হবিগঞ্জে ফাতেমা আক্তার নীলির জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারে তীব্র সংকট। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। ডিলাররা চাহিদা মতো সরবরাহ না করায় এই সংকট বলে ব্যবসায়ীদের দাবি। তারা বলছেন, কেবল 3 থেকে 4টি কোম্পানি গ্যাস সরবরাহ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাদারীপুরে এলপিজি সিলিন্ডার সংকট নিয়ে রাহাত হোসেনের রিপোর্ট। গত 15 দিন ধরে মাদারীপুর জেলার সর্বত্র চলছে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট। চাহিদা মতো সরবরাহ দিতে না পারায় বিপাকে ব্যবসায়ীরা।
ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন দোকান মালিকরা। গ্যাস না পাওয়ায় ডিলারদের দোষ দিচ্ছেন খুচরা বিক্রেতারা, আর ডিলাররা বলছেন বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না তারা। গ্যাসের জন্য ট্রাক পাঠালে 4-5 দিন বসে থাকতে হয় প্লান্টে। গ্যাস সংকটে হোটেল ও বাসাবাড়িতে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গ্যাস এখন অনেক সংকট পাইতেছি না। আগে গ্যাস কিনছিল যে 1250 টাকা, এখন গ্যাস কেনা লাগে 1550 টাকা। মিষ্টির দোকান, গ্যাসের প্রয়োজন, গ্যাসের দাম 1200 টাকা থেকে 1500, এত পাই না। ডিলারদের কাছ থেকে গ্যাস না পাওয়ায় ক্রেতাদের চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না বলে দাবি করছেন খুচরা ব্যবসায়ীরা। যখন গ্যাস আসে তখন আমার লাগে 10টা 20টা বোতল লাগে, তখন আমাকে দিয়ে দেয় 5টা। কিছুদিন ধরে আমরা পাচ্ছি না গ্যাস। এটা ভোগান্তি হচ্ছে কাস্টমারের জন্য, দোকানদারের জন্য। ডিলাররা বলতেছে আমাদের কাছে গ্যাস নাই, মাঝখানে একটু রেট এলোমেলো ছিল, কিন্তু এখন বলতেছে গ্যাস নেই, আমরা গ্যাস পাইতেছি না। ভোক্তা যথেষ্ট পরিমাণ আমাদের কাছে আসতেছে, প্রতিদিন 8 জন 10 জন 20 জন 15 জন করে আসতেছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। ঈদের আগে গ্যাসের এই সংকট কাটবে না এমনটাই বললেন ডিলাররা। আমাদের ব্যাপক খরচ, আমাদের স্টাফ বসে থাকে, আমাদের সাপ্লাইম্যান বসে থাকে, আমাদের তার তুলনায় গ্যাস দিতে পারতেছি না। এক সিলিন্ডার আর এক সিলিন্ডার চেঞ্জ করতে পারতেছি না। আর কাটাখালি চেঞ্জ করতে গেলে ব্যাপক চাহিদা, 50 টাকা 60 টাকা চাইতেছে, তাও সিলিন্ডার মিলতেছে না। গ্যাসের এই সংকট দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সৌরসেচকে সময়োপযোগী সমাধান বলছেন বিশেষজ্ঞরা। দেশে সৌরসেচ ব্যবস্থা সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার্স ডিভিশনের সেমিনারে যোগ দিয়ে বক্তারা টেকসই অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জ্বালানির বাধ্যবাধকতা তুলে ধরেন। কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। কক্সবাজারের লার্ক ইন্টারন্যাশনালে বার্ষিক সম্মেলন হয়েছে। সোমবার কক্সবাজার শহরের একটি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছিলেন লার্ক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হুদা, জেনারেল ম্যানেজার এটিএম সাদেকুল ইসলাম তালুকদার, হেড অব সেলস মোহাম্মদ শাহজাব আলী পিন্টু, জেএসএস মোহাম্মদ জয়নাল আবেদিন সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মাঠকর্মী ও কর্মকর্তারা। অনুষ্ঠানে 2026 সালের কোম্পানির নানা পরিকল্পনার কথা বলেন বক্তারা। দর্শকের সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2014-18-24 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা হয়। 2011 সালে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসি শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। তারেক রহমানের সাথে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে আলোচনা। বোঝাপড়া কোনো নির্বাচন দেখতে চায় না জামাত। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে 3 জন আইনজীবী নিয়োগ। 15 জানুয়ারি সিএমএম আদালতে শুনানির দিন ধার্য। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। 9 দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।